হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 11। কোষে দেখি 11 অর্থাৎ শতকরার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের পেজ নম্বর হচ্ছে 112 পাতায়। দেখো 112 পাতায় এবং দাগ নম্বর আমি আগের ভিডিওতে 15 দাগ পর্যন্ত করেছিলাম, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখাবো 16, 17, 18, 19 এবং 20। এই 5টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। দেখো তাহলে শুরু করছি 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক এখানে কি আছে দেখো। বলছে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, আর উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তো এখানে দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আছে? 120 জন, তাই তো? মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জন আছে। এর মধ্যে বাংলায় 85% এ প্লাস পেয়েছে, ঠিক আছে। অঙ্কে 70% এ প্লাস পেয়েছে। মানে যে বাংলায় 80% যে বাংলায় এ প্লাস পেয়েছে, সে অঙ্কে পেতেও পারে নাও পারে, সেটা কিন্তু কিছু বলা হচ্ছে না। এখানে বাংলায় 85% পেয়েছে মানে 100 জনে 85 জন বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে 120 জনে কত পাবে? অঙ্কে 70% আছে, আর উভয় বিষয়ে মানে বাংলাতেও পেয়েছে এবং অঙ্কেতেও পেয়েছে এ প্লাস 65%, ঠিক আছে। তাহলে আমি 120 জনের মধ্যে কোনটায় কে কত পেয়েছে, মানে কোনটাতে বাংলাতে এ প্লাস পেয়েছে কতজন, উভয় বিষয়ে কতজন পেয়েছে, অঙ্কে কতজন পেয়েছে, আগেটা আমি বার করব। 16 দাগের অঙ্ক। তাহলে আমি আগে লিখব যে মোট পরীক্ষার্থীর সংখ্যা। মোট অঙ্ক করতে করতে আমি তোমাদেরকে বোঝাবো, দেখবে বুঝতে পারবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন আছে? 120 জন, ঠিক আছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে 120 জন। এর মধ্যে 85% বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে। বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে কত? 85%, মানে মোট পরীক্ষার্থী দেখে 120 জন, 120 জনের 85%, ঠিক আছে। বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে 120 জনের 85%, মানে 120 গুণিত 85/100, এটা হলো। পার্সেন্টেজটাকে তুলে দিয়ে নিচে 100 বসালাম। এবার দেখো এই 0 আর 0 কেটে দিলাম। 2 দিয়ে যদি কাটি তাহলে 2 6 12 আর 2 5 10 হলো। এবার 5 দিয়ে কাটলে দেখো 5 1 কে 5, 5 17 85, তাহলে কত হচ্ছে? 6 গুণিত 17, 6 17 102/1, মানে 102 এতজন। তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? 102 জন, মানে 120 জনের মধ্যে 102 জন। এবার অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? 120 জনের কত পার্সেন্ট বলেছে? 120 জনের কত পার্সেন্ট? এখানে বলে দিয়েছে 70%, তাহলে 70%, ওকে 70%। তাহলে 120 গুণিত 70-এর পার্সেন্টেজ তুলে নিচে 100 বসালাম। তাহলে এই 0 কাটলাম, এই 0 কাটলাম। তাহলে 7 বারং কত হয়? 7 বারং 84,
তাহলে 84 জন এ প্লাস পেয়েছে। আর একটা কি আছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 120 জনের কত পার্সেন্ট বলে দিয়েছে? 120 জনের 65%, 65%। এই হলো, তাহলে 120 জনের গুণ করলাম 65%, মানে 65/100, পার্সেন্টেজ তুলে নিচে 100 বসালাম। এবার এই 0 0 কেটে দিলাম। 2 দিয়ে কাটলে দেখো 6 2 12 আর 2 5 10। 5 দিয়ে কাটলে 5 1 5 আর 5 13 65। তাহলে কত হচ্ছে? 13 6 78, তাহলে 78 জন। ঠিক আছে, তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে 102 জন, অঙ্কে এ প্লাস পেয়েছে 84 জন, আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। উভয় বিষয় মানে বাংলা এবং অঙ্কে দুটোতেই পেয়েছে। ঠিক আছে, এবার দেখো বাংলায় এ প্লাস পেয়েছে মানে সে অঙ্কে এ প্লাস পেতেও পারে আবার নাও পারে। আমি যদি এবার লিখি শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, মানে আমি এমন সংখ্যাটা বার করব যাতে শুধু বাংলাতেই এ প্লাস পেয়েছে আর অন্য কোনো কিছুতে এ প্লাস পায়নি, মানে অঙ্কে এ প্লাস পায়নি। তাহলে এখানে উভয় বিষয়ে দেখো 78 জন রয়েছে আর বাংলায় এ প্লাস, তাহলে উভয় বিষয়টা যদি মাইনাস করে দিই তাহলে আমি শুধু বাংলাটা পেয়ে যাব, তাই না? দেখো আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। ধরো এইটা হচ্ছে টোটাল সংখ্যাটা, ঠিক আছে? 120 জনের মধ্যে 102 জন, ধরো এইটা হচ্ছে 102 জন, এটা হচ্ছে বাংলা। এইবার এইখান থেকে এইটা নিলাম, ধরো এই অংশটা আমি ধরছি এটা 84 জন, এটা হচ্ছে অঙ্কে এ প্লাস পেয়েছে। এবার দেখো এই 102 আর 84 এর মধ্যে কি আছে? কমন জায়গা আছে, এইটা হচ্ছে 78 জন। বোঝা গেল? এই 102 থেকে আর 84 থেকে 78 কমন আসছে এই জায়গাটা, এটা হচ্ছে উভয় বিষয়ে। তাহলে আমার এইটুকু শুধু যদি বার করি, এইটুকু হচ্ছে শুধু বাংলা হবে, আর তাহলে এইটুকু হবে শুধু অঙ্ক। তাহলে শুধু বাংলা বার করতে গেলে 102 থেকে 78 বিয়োগ করব, আবার এখানে 84 থেকে 78 বিয়োগ করলে শুধু অঙ্ক পেয়ে যাব। বোঝা গেল? আর এইটুকু যে অংশ পড়ে রইল এটাতে কিছুই পাইনি, মানে এ প্লাস পাইনি, উভয় বিষয়ই এ প্লাস পাইনি। তাহলে এবার কি লিখব? যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। কি হবে? 102 থেকে উভয় বিষয়ে 78টা বিয়োগ করব। 8 9 10 11 12 4 দিতে হাতে 1 7 রেখে 8 8 9 10 1 9 10 2 24, তাহলে 24 জন। ঠিক আছে, তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? দেখো 84 জন থেকে 78 জন বিয়োগ, তাহলে কত হচ্ছে? আর 9 10 11 12 13 14, 6 দিতে হাতে 1 7 রেখে 8, তাহলে 6 জন। এবার আমার উত্তর চেয়েছে, দেখো বলছে উভয়, 1 নম্বর প্রশ্নটা চেয়েছে দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। 1 নম্বরটা দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাকে এইখানে দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, আমি পেয়ে গেছি, এইটা হচ্ছে 1 নম্বর উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরটা বলেছে শুধু বাংলায় এ প্লাস, শুধু বাংলায় এ প্লাস 24 জন, এটা হচ্ছে 2 নম্বর উত্তর। শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন, এটা হচ্ছে 3 নম্বর উত্তর। এই আর 4 নম্বরটা কি বলছে? উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাহলে অতএব মানে এই অংশটুকু বার করতে হবে। এই অংশটা মানে টোটাল হচ্ছে 120 জন, 120 থেকে শুধু বাংলা, শুধু অঙ্ক আর উভয় বিষয়ে এই তিনটাকে যোগ করে বিয়োগ করব। তাহলে এবার লিখব উভয় বিষয়ে এ প্লাস পাইনি, এ প্লাস পাইনি। তাহলে কি হবে? 120 বিয়োগ, তাহলে এটা হচ্ছে শুধু বাংলায় হচ্ছে 24 জন,
শুধু অঙ্কে হচ্ছে 6 জন আর উভয় বিষয় হচ্ছে 78 জন। তাহলে কত হচ্ছে 120 বিয়োগ 24 আর 6 30, 30 আর 78 কত হচ্ছে 108। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে 112 জন। তাহলে এইটা উত্তর হয়ে গেল 4 নম্বরটা। ঠিক আছে, এটা 4 নম্বর উত্তর হয়ে গেল অ্যান্সার। সরি, এটা 112 নয়, শুধু 12 জন। তাহলে 12 জন, এটা হচ্ছে উভয় বিষয়ে A+ পায়নি, 4 নম্বর উত্তর। এরপর আমি চলে আসি 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক কি বলছে? বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, অর্থাৎ বৃদ্ধি পেল না হ্রাস পেল, এটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে কি হচ্ছে 20% বাড়ছে, বেড়ে যেটা হবে তার উপর আবার 20% হ্রাস পাচ্ছে। তাহলে আমি দেখি, আমি আগে আমিনা বিবির বেতনটা ধরে নিই। ধরি আমিনা বিবির বেতন 100 টাকা। 100 টাকা ধরে করলেও হবে, 100 টাকা ধরে করলে সহজ হয়ে যাবে। আর এক্স ধরে করলে একটু জটিল হবে, কিন্তু ওটা হচ্ছে পারফেক্ট প্রসেস এক্স ধরে করাটা। তা যাই হোক, ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, আমি ধরে নিচ্ছি। আর প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20% বৃদ্ধি পেয়ে আমিনা বিবির বেতন হয় পেলে 20% বৃদ্ধি পেলে আমিনা বিবির বেতন হবে কত? আগে 100 ছিল, তার সঙ্গে 100 গুণিত 20% যোগ হবে। কারণ আগে 100 টাকা বেতন ছিল, আর এখন কত বাড়ছে? 100 টাকার উপরে 20% বাড়ছে, মানে 100 গুণিত 20%। তাহলে 100 প্লাস 100 গুণিত 20%, মানে 20/100। তাহলে এই 100 কেটে গেল। তাহলে 100 যুক্ত 20 সমান কত হচ্ছে? 120 টাকা। তাহলে প্রথমে যে 20% বৃদ্ধি পেল, তার জন্য বেতনটা বেড়ে কত হলো? 120 টাকা। আবার এর উপরে বলছে 20% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এরপর বেতন 20% হ্রাস পেয়ে হয়। আগে কত ছিল? 120 ছিল, সেখান থেকে 20% মাইনাস, মানে 120 গুণিত 20%। 120 টাকা হলো প্রথম 20% বেড়ে, সেখান থেকে আবার দ্বিতীয়বার 20% হ্রাস পাচ্ছে, মানে 120 উপরে 20% হ্রাস। বিয়োগ করছি, তাহলে 120 মাইনাস 120 গুণিত 20/100, 0 0 0 0 কাটলো। তাহলে 120 মাইনাস 12 দুগুণে 24, 4 10 থেকে 4 বিয়োগ করলে 6 হচ্ছে, আর 2 থেকে 3, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 96। তাহলে 96 টাকা। তাহলে ওভারঅল কি হলো? বেতনটা লাস্ট কি হলো? 96 টাকা এসে দাঁড়ালো। অর্থাৎ 100 টাকার বেতনটা 96 টাকা এসে দাঁড়ালো, তার মানে বেতন হ্রাস পেল। অতএব বেতন হ্রাস পেল, যেহেতু কমে গেল, তাহলে হ্রাস পেল হচ্ছে 100 থেকে 96 মাইনাস, এটা পার্সেন্টেজ হবে, তার কারণ হচ্ছে 100-র মধ্যেই কমছে, তাহলে এটা 4%, মানে 100-র মধ্যে 4 টাকা কমে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 18 দাগের অঙ্কটা কি বলছে? যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ বলছে 15% হ্রাস করা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে। দৈর্ঘ্য অর্থাৎ আয়তক্ষেত্রের যে বড় বাহুটা সেটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে, আর ছোট বাহুটাকে প্রস্থ বলা হচ্ছে। আগে আয়তক্ষেত্রটা আঁকি, দেখো, ধরো এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এই একটা আয়তক্ষেত্র। তাহলে এই বড় বাহুটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলা হচ্ছে প্রস্থ। এবার এখানে কি বলেছে? যে এর দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো। ধরো এটার থেকে যা ছিল তার থেকে একটুখানি বৃদ্ধি করলাম, আর
প্রস্থটাকে যা ছিল তার থেকে একটু কম করলো, এরকম করা হলো। এই যে জিনিসটা হলো, মানে এটা ছিল এটা হয়ে গেল। তাহলে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, মানে এই যে পরিবর্তনটা করা হলো, এই যে পরিবর্তন করা হলো, এর ক্ষেত্রফল যেটা হবে, এর ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এবং যদি সেটা বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে আমি এক্স আর ওয়াই দিয়ে ধরবো। ধরি আয়তক্ষেত্রটি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স, এখানে একক কোনো দেয় না, তাহলে আমি শুধু একক হিসাবে লিখছি, এক্স একক। আর আয়তক্ষেত্রটির প্রস্থ ওয়াই একক। দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, প্রস্থ হচ্ছে ওয়াই একক। অতএব আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল এক্স দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এক্স ওয়াই, তাহলে বর্গ একক হলো, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে গোটা পরিমাণটা আমি কত পেয়ে গেলাম, এক্স ওয়াই পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়ে হয়, একবারে বার করবো। হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়ে হয়। তাহলে আগে কত ছিল, এক্স ছিল, তার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মানে যোগ হচ্ছে এক্স গুণিত 15%, তাহলে এক্স প্লাস এক্স গুণিত 15/100, তাহলে কাটাকুটি করি, 5 3 15, আর এটা 5 2 10, 20 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 3x/20, তাহলে এটা যদি যোগ করি তাহলে 20x হয়ে গেল, প্লাস 3x, তাহলে 20 আর 3 23x, তাহলে 23x/20 এত একক। ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, মানে এটা এক্স ছিল, এটা হয়ে গেল 23x/20, এটা হলো বৃদ্ধি পেয়ে। এইবার আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস পেয়ে হয়। কি লিখবো, আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস পেয়ে হয়। তাহলে আগে কত ছিল প্রস্থ, দেখো ওয়াই ছিল, সেখান থেকে হ্রাস পাচ্ছে মানে কমছে, ওয়াই গুণিত কত পার্সেন্ট, 15%। তাহলে ওয়াই মাইনাস ওয়াই গুণিত 15/100, 5 3 15, 5 20 100, তাহলে ওয়াই মাইনাস 3y/20, অর্থাৎ 20, তাহলে উপরে 20 গুণিত ওয়াই 20y হয়ে গেল, মাইনাস 3y, তাহলে 17y/20 এত একক, 17y/20 একক আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে হয়ে গেল হ্রাস পেয়ে, দেখো এইটা ছিল ওয়াই, সেখান থেকে হয়ে গেল 17y/20। এবার ক্ষেত্রফলটা বার করব। অতএব কি লিখব, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হলো 23x/20, আর প্রস্থ হচ্ছে 17y/20, তাহলে এটা গুণ করলে 2 2 4, 400 হলো, আর 3 17 51, 1 হাতে 5, 17 2 34, 35 36 37 39, 391 xy এত বর্গ একক। এবার দেখো আগে ছিল এক্স ওয়াই বর্গ একক, মানে 1 × xy, আর এখন কত হলো দেখো 391/400 xy। এই 391/400 যে ভগ্নাংশ হলো, এটা কিন্তু 1-এর থেকে কম, তার কারণ হচ্ছে নিচে বড় আছে উপরে ছোট আছে, তার মানে এটা 1-এর থেকে কম, তার মানে xy যে পার্টটা হলো সেটা হচ্ছে 1-এর থেকে কম, অর্থাৎ আগে ছিল 1, এখন 1-এর থেকে কম হয়ে গেল, তার মানে ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত, xy মাইনাস
391xy/400, তাহলে এই 400, তাহলে উপরে 400xy মাইনাস 391xy সমান কত হচ্ছে? 391, 400 থেকে 391 বিয়োগ করলে 9, তাহলে 9xy/400 বর্গ একক। এইবার আগে ছিল xy বর্গ একক, এখন কমে গেল, এইটা হ্রাস পেল এইটা, তার মানে xy এ কমছে, এটা একে কত কমছে আর 100 কত কমছে, এটা আমাকে বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ এককে হ্রাস পায় কত? 9xy/400 বর্গ একক, এটা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ এককে হ্রাস পাবে কত? 9xy/400 গুণিত xy, নিচে xyটা হলো। তাহলে এখানে আমি xy কেটে দিলাম, আর আমার শতকরা বার করতে বলেছে, মানে 100 বর্গ এককে হ্রাস পাবে 9 গুণিত 100/400। এই শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 9/4 মানে 4 দুগুণে 8, 1 4, 2 পূর্ণে 1 4 বর্গ একক। তাহলে কি হলো? হ্রাস পেল, এত পার্সেন্ট হ্রাস পেল। অতএব কি লিখবো? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 পূর্ণ 1 4% হ্রাস পেল। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপরে আমরা 19 দাগের অঙ্ক করব। 19 দাগের অঙ্ক কি বলেছেন? যে একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 15, 10 এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটিকে যদি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, এই যদি একটা ঘর হয়, এটা একটা ঘর ভেবে নাও, তাহলে আমি যদি এইটাকে যদি দৈর্ঘ্য ভাবি, এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে কত কত। এটা 15 মিটার, এটা 10 মিটার আর এটা হচ্ছে 5 মিটার বলে দিয়েছে। এইবার 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে এই দুদিকে দুটো আর ওদিকে পিছন দিকে একটা, সামনের দিকে একটা, মোট 4টে দেওয়ালের ক্ষেত্রফল। এবং সেই 4টে দেওয়ালের ক্ষেত্রফল বার করার সূত্রও রয়েছে, সেই সূত্র আমি তোমাদেরকে বলে দেব। তার আগে বলি যে বলছে যে এর যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে, এবার এটাকে যদি প্রত্যেকটা বাহুকে যদি 10% করে বাড়ানো হয়, মানে এটাকে বাড়ানো হলো, এটাকে বাড়ানো হলো, আর এটাকেও বাড়ানো হলো, মানে এটাকেও বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে কি হবে? ঘরটা কি হবে? একটু বড় হয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রে 4টে দেওয়ালের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, তাহলে বলছে ওই এটা থেকে ওটা শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি কি করব? দেখো, ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কত কত মিটার? 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। ঠিক আছে, তাহলে ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। তাহলে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, সূত্র হচ্ছে 2 গুণিত, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা।
এই দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য আর উচ্চতা গুণ করলে পিছনের আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল পেয়ে যাবে, আর 2 দিয়ে গুণ করা আছে মানে ডবল পেয়ে যাচ্ছে, তাহলে দুটো পেয়ে যাচ্ছি। আবার এইটা প্রস্থ গুণিত উচ্চতা করলে এর সঙ্গে যোগ করে প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে করলে এই সাইডটা পেলাম, আর 2 দিয়ে গুণ করা আছে মানে ডবল সাইড পেয়ে গেলাম, তাহলে মোট 4টে সাইড পেয়ে গেলাম। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য মানে হচ্ছে 15 গুণিত উচ্চতা মানে হচ্ছে 5 যুক্ত প্রস্থ হচ্ছে 10 গুণিত 5, এই হলো এত বর্গ মিটার। তাহলে 2 গুণিত 5 15 75 যুক্ত 10 5 50, এত বর্গ মিটার। এই তাহলে 2 গুণিত 75 আর 50 যোগ করলে 125 হলো, 125 এটা 2 দিয়ে গুণ করলে 250 বর্গ মিটার, 250 বর্গ মিটার। এটা হচ্ছে এই ঘরটার 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার প্রত্যেকটা ধারকে 10% করে বাড়াচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যকে 10% বাড়ালে হয়। দেখো, তাহলে দৈর্ঘ্য 10% বাড়ালে হয়। দৈর্ঘ্য কত ছিল? 15 ছিল, তার সঙ্গে কত যোগ করব? 15 গুণিত 10%, মানে যেটা ছিল আর তার সঙ্গে যেটা বৃদ্ধি পাচ্ছে 15 গুণিত 10%। তাহলে 15 প্লাস 15 গুণিত 10% মানে 10/100, এই 0 0 কাটলো। 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5, দশমিক বিন্দু বাঁ দিকে এক ঘর সরবে, 1.5, তার মানে হচ্ছে 16.5 এত মিটার। আগে 15 ছিল, 10% বেড়ে হয়ে গেল 16.5 মিটার। এবার প্রস্থ 10% বাড়ালে হয়, 10% বাড়ালে হয়। তাহলে কত ছিল আগে? 10 ছিল, সেখান থেকে 10 গুণিত 10% বাড়ছে, মানে এইটা বাড়ছে। তাহলে 10 প্লাস 10 গুণিত 10/100, তাহলে এই 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 10 যুক্ত 1 1 1, 10 আর 1 11 মিটার। তাহলে 11 মিটার হয়ে গেল। তাহলে প্রস্থ 10 থেকে হয়ে গেল 11 মিটার। এবার উচ্চতা 10% বাড়ালে হয় কত? আগে কত ছিল? 5 ছিল, প্লাস 5 গুণিত 10% বাড়ছে, তাহলে 5 প্লাস 5 গুণিত 10/100, 0 0 কাটলো, 5/10 মানে হচ্ছে 5 প্লাস 0.5, তাহলে 5.5, 5.5 মিটার হলো। এই হলো। তাহলে যে নতুন ঘরটা হচ্ছে, অর্থাৎ বর্ধিত যে ঘরটা হচ্ছে, সেই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16.5, প্রস্থ হচ্ছে 11 মিটার এবং উচ্চতা হচ্ছে 5.5 মিটার। তাহলে কি লিখবো? অতএব বর্ধিত ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিত, আচ্ছা দৈর্ঘ্য ইন্টু, আমার সূত্রটা আগেই লিখেছিলাম, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আমি লিখে নিয়ে আর একবার, দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, এই হলো। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য মানে কত আছে? 16.5 গুণিত উচ্চতা 5.5, প্লাস প্রস্থ হচ্ছে 11 গুণিত 5.5 এত বর্গ মিটার। তাহলে 2 গুণিত 16.5কে 5.5 দিয়ে গুণ করো, তাহলে 16.5কে 5.5 দিয়ে গুণ করলে হবে 90.75 যুক্ত, এটা কত হচ্ছে? 5 11 55 5, হাতে 5, 5 11 55 5 60, 60.5 এত বর্গ মিটার, এই হলো। তাহলে 2 গুণিত, এটা যদি যোগ করি তাহলে 5 7 আর 5 12, 2 হাতে 1, তাহলে 1 হয়ে গেল, আর 9 6 15, 151.25 এত বর্গ মিটার। তাহলে 2 দিয়ে গুণ করলে 5 0, 2 1 2, 15 2 30, 302.50 এত বর্গ মিটার। তাহলে
আগে কত ছিল? 250 বর্গমিটার ছিল, আর এখন হলো 302.50। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার কি লিখবো? অতএব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 302.50 মাইনাস 250। তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো, 302.50 থেকে 250.00 বিয়োগ। তাহলে এটা 5 শূন্য হলো 2 5, তাহলে 52.50 এত বর্গ মিটার। এবার আমাকে উত্তরটা কি চেয়েছে? যে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমায় শতকরা বার করতে হবে, ঠিক আছে? 100-এর মধ্যে আমাকে বার করতে হবে। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল লিখব 4 দেয়ালের ক্ষেত্রফল 250 বর্গমিটারে বৃদ্ধি পায় 52.50 বর্গমিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল 1 বর্গমিটারে বৃদ্ধি পায় 52.50 বাই 250 বর্গমিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল 100 বর্গমিটারে বৃদ্ধি পায় 52.50 গুণিত 100 বাই 250। এবার দেখো, দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে দশমিকটাকে তুলে নিচে একের পিঠে দুটো শূন্য বসানো। এই 100 কেটে গেল, এই শূন্য কাটলো। এবার এখানে দেখো, 25 দুগুণে 50, 25 একে 25, তাহলে 21 বর্গ মিটার। তাহলে উত্তরটা এবার কি লিখবো? অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। অ্যান্সার। এবার 20 দাগের অঙ্ক দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, আর 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি, এটা কিন্তু বিশেষ একটা পয়েন্ট। কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি। তাহলে আগে 780 জনের মধ্যে যেমন বলেছে, যেটা যত পার্সেন্ট বলেছে সেইভাবে আগে আমি বার করি, তারপর তোমাদের আসল পয়েন্টগুলো বোঝাবো, ঠিক আছে? তো দেখো, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে? মোট শিক্ষার্থীর সংখ্যা দেখো, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 780 জন, তাই তো? মোট শিক্ষার্থীর সংখ্যা 780 জন। এবার 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত? 20%। 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? 780 গুণিত কত পার্সেন্ট? 20%, তাহলে 20%। তাহলে 780 গুণিত 20/100, 0000 কালো। তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16 6, 7 দুগুণে 14 15, 156 জন 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। এরপরে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত? 780 গুণিত কত পার্সেন্ট বলে দিয়েছে? 15%। এই 15%, তাহলে 780 গুণিত 15/100, 00 কাটলো। 5 3 15, 5 দুগুণে 10 হলো, আর 2 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18। তাহলে 3 9 27 7,
3 3 9, 10 11, 117 জন। এই হলো। আর হচ্ছে লং জাম্পে 10% লং জাম্পে নাম দিয়েছে। লং জাম্পে নাম দিয়েছে 780 গুণিত 10%, অর্থাৎ 780 গুণিত 10/100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 78 জন। ঠিক আছে, লং জাম্পে 78 জন নাম দিয়েছে। এবার 5% শিক্ষার্থী বলছে তিনটেতেই নাম দিয়েছে, তাহলে তিনটেতেই নাম দিয়েছে, তিনটিতেই নাম দিয়েছে, তাহলে 780 গুণিত 5%, তাহলে 780 গুণিত 5/100, 0 0 কাটলো, 5 2 10 আর 2 39, তাহলে 39 জন। এবার দেখো, এই যে 16 অঙ্কটা তোমাদেরকে করিয়েছিলাম, যে উভয় বিষয়ে যে পেয়েছিল সেটা আমি শুধু বার করার সময় উভয় বিষয়টা বাদ দিচ্ছিলাম। এখানেও একটা জিনিস লক্ষ্য করো, যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 156 জন, সে 200 মিটারে দিতেও পারে, লং জাম্পে দিতেও পারে, মানে কিন্তু দুটোতে নাম দেয়নি, দুটো একসঙ্গে নাম দেয়, তিনটেতে নাম দিয়েছে, কিন্তু কেউ দুটোতে নাম দেয়নি, দুটো একসাথে। ঠিক আছে, দিলে একটা দিয়েছে অথবা তিনটেতে দিয়েছে, তাহলে দুটোর অপশনটা আমার আসছেই না একদমই। তাহলে এখানে কি লিখবো, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে শুধুটা বার করতে হবে। তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন হবে, 156 থেকে কত বাদ যাবে, তিনটেতেই নাম দিয়েছে 39 জন, তাহলে এটা মাইনাস হবে, তাহলে বিয়োগ করে 117 জন হলো। ঠিক আছে, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত, 117 বিয়োগ 39 জন, তার মানে 8 দিতে 4 7 78 জন, 78 জন। আর শুধু লং জাম্পে নাম দিয়েছে কত, 78 মাইনাস 39 সমান 39 জন। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে 780 জনের মধ্যে আমি ধরো এখানে একটা ডায়াগ্রাম করছি, এই টোটাল ডায়াগ্রামটা হচ্ছে 780 জনের। ঠিক আছে, এই ডায়াগ্রামের মধ্যে ধরো এইটা হচ্ছে তোমার 100 মিটার, এইটা হচ্ছে 200 মিটার, আর এটা একটু এইভাবে টানি, ঠিক আছে, তাহলে বোঝা যাবে। তাহলে এইটা একটু এইভাবে টানি, এই, বোঝা গেল? এই, তাহলে উভয় বিষয় হচ্ছে এই, মানে তিনটেতেই নাম দিয়েছে, এই যে এই মাঝখানে ত্রিভুজাকার যেটা হলো এটা তিনটেতে, তার মানে এইটাতে হচ্ছে তোমার শুধু 100 মিটারে সেটা হচ্ছে 117 জন হলো, এইটাতে হচ্ছে 78 জন শুধু 200 মিটারে হলো, আর লং জাম্পে হচ্ছে 39 জন হলো, আর তিনটেতেই দিয়েছে 39 জন। এই বোঝা গেল, তিনটে আলাদা আলাদা করে পাঠ হয়ে গেল। আমি এমনই করলাম, দেখো কেউ কিন্তু দুটো বিষয় একসঙ্গে দেয়নি, হয় একটাই দিয়েছে নয় তিনটে, হয় একটাই নাম দিয়েছে নয় তিনটে। তাহলে এবার যে এই যে পড়ে রইলো, বাকিটা যে পড়ে রইলো, এটা কি পড়ে রইলো, তারা কোনো কিছুতেই নাম দেয়নি, তাহলে ওই প্রতিযোগিতা কোনোটিতেই নাম দেয়নি, তাহলে কি লিখবো, আচ্ছা পরের পাতায় করি। অতএব ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি, তাহলে মোট 780 জন আছে, সেখান থেকে কত মাইনাস হবে, দেখো 117 জন, 78 জন, 39 জন, 117 জন,
78 জন, 39 জন, আর হচ্ছে তিনটেতে 39 জন। এইটা হলো শুধু 100 মিটার, শুধু 200 মিটার, এটা লং জাম্প, আর এটা হচ্ছে তিনটেতেই নাম দিয়েছে। তাহলে 780 মাইনাস, যোগ করি এবার, 9 আর 9 18, 8 আর 8 9 9 18, 19 20 26, 26 আর 27 28 29 30 31 32 33, 33 3 হাতে 3, 3 3 6 3 9 10 16 17 7 হাতে 1, 1 রেখে 273। তাহলে 3 কয় দিতে 10, 7 দিতে হাতে 1, 7 রেখে 8, 8 8 মিলে গেল 0, আর 2 কয় দিতে 7, 5 দিতে। তাহলে 507 জন হচ্ছে, কোনোটিতেই নাম দেয়নি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।